প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। আমাদের বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষাতে সংখ্যার উপর যে ধরনের গাণিতিক সমস্যাগুলো আসে, সেই সংখ্যার ভিত্তিক গাণিতিক সমস্যাগুলো সমাধান করার লক্ষ্যেই আমি কিছু বেসিক নোটস এখানে তৈরি করেছি। কী টাইপের অঙ্কগুলোতে আপনারা এই সংখ্যার কেন্দ্রিক যে প্রশ্নগুলো আসে, সেই বিভিন্ন টাইপের প্রশ্নগুলোতে যাওয়ার আগে এখানে আমরা সংখ্যা সম্পর্কিত একটা বেসিক আগে জেনে যাব। এরপরে আমরা এই ভিডিওতে সংখ্যা কেন্দ্রিক যে 10 টাইপের অঙ্কগুলো আসে, প্রতিটা টাইপ যদি আপনি সমাধান করেন, আশা করি আপনি সংখ্যা সম্পর্কিত অঙ্কগুলো আর আপনাকে চাকরি পরীক্ষাতে ছেড়ে আসতে হবে না। এখন প্রথমেই আসি যে সংখ্যা জিনিসটা কী। সংখ্যাটা হলো কোনো কিছু পরিমাপ, গণনা বা পরিমাণ নির্ধারণের উপায়। অর্থাৎ আমরা যা কিছু গণনা করি বা যা কিছু পরিমাপ করি, তা যদি আমরা প্রতীক আকারে প্রকাশ করি, তাহলে সেটাই হয়ে যাবে হলো সংখ্যা। যেমন 1, 2, 3 এগুলো হলো অঙ্ক প্রতীক। আর এই অঙ্ক প্রতীক ব্যবহার করেই যদি আমরা বড় কোনো কিছু পরিমাণ নির্দেশ করি, তাহলে সেটাই হয়ে যাবে আমার হলো সংখ্যা। এখন সংখ্যা মূলত দুই ধরনের, একটা বাস্তব সংখ্যা, একটা অবাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যা সম্পর্কে ডিটেলস যাওয়ার আগে আমরা একটু ভিন্নভাবে এগোতে চাই, যে এদের আগে ছানাপোনা যেগুলো আছে সেইগুলোর সম্পর্কে আগে জেনে আসি, তাহলে আপনাদের জন্য বাস্তব সংখ্যাটা বোঝাটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা একদম নিচে থেকে আসি, দেখা যাক ব্যাপারটা কি দাঁড়ায়। মূলত শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো? শূন্য মানে শূন্য, আর ঋণাত্মক পূর্ণ সংখ্যা মানে -1, -2, -3 এগুলো হলো শূন্য এবং ঋণাত্মক সংখ্যা। এই শূন্য এবং ঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক কোনগুলো? শূন্যর চেয়ে যেগুলো বড় আছে সেগুলো হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। যেমন 1 থেকে 2, 2, 3 এরকম করে অসীম পর্যন্ত আপনি যাবেন, সেটা হবে হলো ধনাত্মক পূর্ণ সংখ্যা। এবং এই ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আবার বলা হয় স্বাভাবিক সংখ্যা, নর্মাল নাম্বার। তাহলে এই শূন্য ও ঋণাত্মক সংখ্যা এবং শূন্যর চেয়ে বড় যে অসীম পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, এই দুটা মিলে হবে অ্যাকচুয়ালি পূর্ণ সংখ্যা। তাহলে আমরা এটুকু বুঝলাম যে শূন্য এবং ঋণাত্মক সংখ্যা এবং শূন্যর চেয়ে বড় যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলো মিলে হবে পূর্ণ সংখ্যা। তাহলে এই পূর্ণ সংখ্যা, এইবার আমি বুঝলাম যে ভগ্নাংশ জিনিসটা এবার বোঝার আমাদের বাকি। ভগ্নাংশটা কি? ভগ্নাংশটা হলো যে কোনো দুটি পূর্ণ সংখ্যার অনুপাত, সেটা হলো ভগ্নাংশ। এখন এটা হলো সাধারণ ভগ্নাংশ, এটা দশমিক ভগ্নাংশ আসতে পারে। যেমন আমার আসবে 2.33, এটা দশমিক ভগ্নাংশ। আবার পৌনঃপুনিক ভগ্নাংশ থাকে 2.304, পৌনঃপুনিক ভগ্নাংশ থাকে। তো এই যে ভগ্নাংশগুলো আছে, এই ভগ্নাংশ এবং পূর্ণ সংখ্যা এদের কার অংশ? এটা হলো মূলদ সংখ্যার অংশ। মূলদ সংখ্যার এগুলো অ্যাকচুয়ালি ক্লাসিফিকেশান। তাহলে মূলদ সংখ্যা অ্যাকচুয়ালি কী কী সংখ্যার মধ্যে পাবে? ঋণাত্মক সংখ্যা, শূন্য সহ ঋণাত্মক সংখ্যা এবং ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ এবং পৌনঃপুনিক ভগ্নাংশ, সবগুলো মিলে হবে অ্যাকচুয়ালি মূলদ সংখ্যা। তাহলে আমরা মূলদ সংখ্যার যদি আমরা সংজ্ঞায় সাজাতে চাই, তাহলে আমি এই প্রকার ভেদগুলো আমি এর মধ্যে নেব। এখন এর যদি আমি এক্স্যাক্ট সংজ্ঞা সাজাতে, তাহলে মূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে দুটি সংখ্যার অনুপাত আকারে a/b আকারে প্রকাশ করা যাবে, সেটাই হলো মূলদ সংখ্যা। আচ্ছা, এখন আসি অমূলদ সংখ্যা কি? যে সংখ্যাকে দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যাবে না, সেটাই হবে আমার অমূলদ সংখ্যা। তাহলে এই যে √2, √3 এইগুলোর যে মানটা বেরোবে, সেই মানটাকে আপনি কখনোই দুটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করতে পারবেন না। সুতরাং এটা হবে আমার কিন্তু অমূলদ সংখ্যা। কিন্তু অপরদিকে আমি যদি √4 করি, √4 আমার কি আসে? 4 আসলে 2, তার মানে এটাকে কিন্তু 2/1
এভাবেও যদি আমি লিখি তার মানে প্রকাশ করতে পারতেছি। কিংবা আমি যদি আসি 1.5, তাহলে 1.5 সমান সমান আমি লিখতে পারতেছি 3/2। তাহলে যে সংখ্যাগুলোকে দুটি পূর্ণ সংখ্যার আকারে অনুপাত আকারে লেখা যায় সেটা মূলদ সংখ্যা, আর যেটাকে লেখা যাবে না সেটাই হবে আমার অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যার মধ্যে যেগুলো আছে আমি আবার আপনাদেরকে রিমাইন্ডে দিচ্ছি, সেটা কি আছে যে পূর্ণ সংখ্যা আছে, ভগ্নাংশ আছে। ধনাত্মক পূর্ণ সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যা এবং শূন্য এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা সবই কিন্তু মূলদ সংখ্যার মধ্যে পড়বে। এবং মূলদ অমূলদ সকল ধরনের সংখ্যা আবার কার মধ্যে পড়বে? বাস্তব সংখ্যার মধ্যে পড়বে। কারণ এই যে সংখ্যাগুলোকে আমি সংখ্যা রেখায় প্রকাশ করতে পারতেছি, তার মানে কি সংখ্যা রেখা এখানে শূন্য থাকে, এটা নিরপেক্ষ, এই বাম পাশে থাকে সবগুলো নেগেটিভ, আর ডান দিকে থাকে সব পজিটিভ। তার মানে এটা অসীম পর্যন্ত যাওয়া যাচ্ছে, এটাও অসীম পর্যন্ত যাওয়া যাচ্ছে। তাহলে যে সকল সংখ্যাকে সংখ্যা রেখায় প্রকাশ করা যাচ্ছে সেই সংখ্যাগুলোকে বলা হয় বাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যা কি? অবাস্তব সংখ্যা হলো যেসব সংখ্যার বর্গমূল, যেসব সংখ্যার বর্গমূল বের করলে সেটার নেগেটিভ মান আসে, ঋণাত্মক মান আসে, সেই সকল সংখ্যাকেই বলা হয় অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয়, এর আই স্কোয়ারের মান সবসময় কত হয়? -1। তাহলে যেসব সংখ্যার বর্গমূল সে ঋণাত্মক হয় সেসব সংখ্যাগুলোকে বলা হয় অবাস্তব সংখ্যা। অবাস্তব সংখ্যাকে আই দ্বারা প্রকাশ করা হয়। আর বাস্তব সংখ্যা যে সকল সংখ্যাকে সর্বদা সংখ্যা রেখায় প্রকাশ করানো যায়। বাস এতটুকু বেসিক ক্লিয়ার থাকলে আমাদের সংখ্যা নিয়ে আর কোনো ঝামেলা হবে না আশা করি। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক সংখ্যার আরও ভিন্ন ধরনের ক্যাটাগরিতে। তার মধ্যে একটা আছে মৌলিক সংখ্যা, আর একটা আছে কৃত্রিম সংখ্যা, একটা সহমৌলিক সংখ্যা। আমরা এটা শুধু ধারণা দিয়ে যাব। মৌলিক সংখ্যা কি? যে সংখ্যা শুধুমাত্র এক এবং ওই সংখ্যা দ্বারাই নিঃশেষে বিভাজ্য হয়। যেমন আমি যদি 2-এর যদি গুণনীয়ক বের করি তাহলে দেখা যাবে 2কে শুধু 1 দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় এবং 2 দিয়ে বিভাজ্য হয়। 3কে যদি আমি বিভাজ্য করতে চাই তাহলে 1 দিয়ে হবে এবং 3 দিয়ে হবে। তাহলে যে সংখ্যাগুলো দ্বারা কোনো একটি সংখ্যা নিঃশেষে বিভাজ্য হয় সেই সংখ্যাগুলোকে বলা হয় গুণনীয়ক, বা এটাকে বলা যাবে উৎপাদক। তাহলে যেসব সংখ্যা শুধুমাত্র দুটি গুণনীয়ক আছে বা দুটি উৎপাদক আছে সে সকল সংখ্যাকে বলা হবে মৌলিক সংখ্যা। আর যে সকল সংখ্যার অনেকগুলো গুণনীয়ক থাকে, যেমন আমার 6কে আমি 1 দ্বারা নিঃশেষে বিভাজ্য করতে পারি, 2 দ্বারা ভাগ করলেও সেটা নিঃশেষে বিভাজ্য হবে, 3 দ্বারা করলে হবে, 6 দ্বারা করলে হবে। তাহলে যে সকল সংখ্যার অনেকগুলো গুণনীয়ক থাকে, 2-এর অধিক গুণনীয়ক থাকে, সেগুলোকে বলা হয় কৃত্রিম সংখ্যা। এখন আসি সহমৌলিক সংখ্যা। যে দুটি সংখ্যার শুধুমাত্র যদি এক ব্যতীত কোনো সাধারণ গুণনীয়ক না থাকে, সাধারণ মানে কি? সাধারণ মানে হলো কমন। এখন এই দুটা সংখ্যার মধ্যে সাধারণ গুণনীয়ক শুধুমাত্র 1। তাহলে যে সকল কৃত্রিম সংখ্যার শুধুমাত্র, যেমন আমি যদি বলি 13 এবং আমি যদি 27-এর যদি আমি মৌলিক সংখ্যা আমি ধরি, গুণনীয়কগুলো বের করি, তাহলে 13কে 1 এবং 13 দিয়ে ভাগ করা যাবে। 27কে কিন্তু হলো ভাগ করা যাবে কি দ্বারা? 1 দ্বারা ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যাবে, তারপরে 9 দিয়ে কিন্তু ভাগ করা যাবে, 27 দিয়ে ভাগ করা যাবে। কিন্তু সাধারণ গুণনীয়ক শুধুমাত্র কত আসতেছে? দুজনের মধ্যে কমন কোনটা? শুধুমাত্র 1। তাহলে দুটি সংখ্যার যদি সাধারণ গুণনীয়ক 1 ছাড়া অন্য কোনো গুণনীয়ক না পাওয়া যায় তাহলে এদেরকে বলা হবে সহমৌলিক সংখ্যা। তাহলে মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা বুঝলাম, কৃত্রিম সংখ্যা বুঝলাম, সহমৌলিক সংখ্যাটাও আমরা বুঝলাম। এখন এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ 11 থেকে 13 বা 16তম গ্রেডের যত পরীক্ষা আছে এইটাতে আপনি সবচেয়ে বেশি প্রশ্ন ফেস করবেন যে 21 থেকে 55 পর্যন্ত কতগুলো কৃত্রিম সংখ্যা আছে, 41 থেকে 50 পর্যন্ত কতগুলো আছে। তাহলে এই সমস্যাগুলো পূরণ করার জন্য, সমাধান করার ক্ষেত্রে আপনাকে এই সংখ্যাগুলো মুখস্থ করতে হবে। আপনারা কী করবেন? টেকনিক্যালি 1 থেকে 10 পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে সেগুলো লিখবেন। তারপরে 11 থেকে 20, যেমন দেখেন 1 থেকে 10 পর্যন্ত আছে কয়টি? 4টি। 11 থেকে 20 পর্যন্ত আছে 4টি। 21 থেকে 30 পর্যন্ত আছে মৌলিক সংখ্যা 2টি। 31 থেকে 40 পর্যন্ত আছে 2টি। একে মনে রাখার বুদ্ধি হিসেবে আপনি মনে রাখবেন 44, 22, 322, 321। আর
প্লিজ দয়া করে আপনারা খাতায় এইভাবে লিখে রাখবেন। বেশি না, মাত্র ৩ বার যদি আপনি খাতায় লেখেন, ৩ বার লিখতে আপনার সর্বোচ্চ ৫ মিনিট সময় লাগবে। এই ৫ মিনিট সময়ে আপনি যদি ৩ বার এটা লেখেন, আমার বিশ্বাস এটাকে আপনাকে মুখস্থ রাখতে হবে না, আপনি আপনার মাথায় চলে আসবে। তাহলে ১ থেকে ১০ পর্যন্ত কী কী আছে? ২, ৩, ৫, ৭। ১১ থেকে ২০ পর্যন্ত আছে ১১, ১৩, ১৭, ১৯। ২১ থেকে ৩০ পর্যন্ত আছে ২৩, ২৯। ৩১ থেকে ৪০ পর্যন্ত আছে ৩১, ৩৭। ৪১ থেকে ৫০ পর্যন্ত আছে ৪১, ৪৩, ৪৭। ৫১ থেকে ৬০ আছে ৫৩, ৫৯। ৬১ থেকে ৭০ পর্যন্ত আছে ৬১, ৬৭। ৭১ থেকে ৮০ পর্যন্ত আছে ৭১, ৭৩, ৭৯। ৮১ থেকে ৯০ পর্যন্ত আছে ৮৩, ৮৯। ৯১ থেকে ১০০ পর্যন্ত আছে শুধু একটা, সেটা হলো ৯৭। এরকম আপনি সংখ্যাগুলো ১ থেকে ১০ পর্যন্ত কয়টা আছে এইভাবে লিখবেন। এবং এটা মুখস্থ না থাকলে, যদি আমার ১ থেকে ১০ পর্যন্ত আসে তাহলে এরকম আসে না, প্রশ্নটা আসে এইরকম অনেকটা, যে ২৫ থেকে ৫৫ পর্যন্ত মৌলিক সংখ্যা আছে কয়টি। তাহলে কিন্তু আপনি যদি ২০-এর থেকে যদি ৬০ পর্যন্ত মৌলিক সংখ্যা বা ৫৫ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো না জানেন, এই ৫৩ পর্যন্ত আসবে ২০-এর পর। তার মানে এইখান থেকে ১৯-এর পর ২০-এর, ২৩ থেকে আসতেছে ৫৩ পর্যন্ত। তাহলে এইগুলো যদি আপনার মনে না থাকে তাহলে কিন্তু আপনি এগুলো গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারবেন না। যা সেটা মনে থাকলে তবে আপনি সেটা সম্পাদন করতে পারবেন। বাস এতটুকুই। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক আমাদের এই সংখ্যা ভিত্তিক বা সংখ্যা সম্পর্কিত যে গাণিতিক ধরনের সমস্যাগুলো আছে তার প্রথম টাইপ 1-এ কী ধরনের সমস্যাগুলো আছে, যেগুলো আপনি অলরেডি মুখস্থ পড়া কিংবা কিছু টেকনিক খাটাইলে আপনি এখানে ক্যালকুলেশন না করলে আপনার হয়ে যায় অনেকটা। দেখা যাক প্রথম টাইপে কী আছে, নিচের কোনটি অমূলদ সংখ্যা। তাহলে অমূলদ সংখ্যা নিয়ে আমরা পড়ছি যে যেগুলো দশমিক আছে, পৌনঃপুনিক ভগ্নাংশ আছে, কিংবা এই √9কে যদি আমি করি সেটা আমার পূর্ণ সংখ্যা আসতেছে। তাহলে যদি পূর্ণ সংখ্যা হয়, ভগ্নাংশ হয়, দশমিক ভগ্নাংশ হয়, পৌনঃপুনিক ভগ্নাংশ, সেগুলো হলো মূলদ সংখ্যা। তাহলে আমার বাঁচতেছে কোনটা? এইটা তাহলে আমার আপনি সিদ্ধান্ত না আসছে এটা আমার অমূলদ সংখ্যা। এবার যাক নিচের কোনটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা মানে পূর্ণ সংখ্যা আমার আসবে √2, এটা অমূলদ সংখ্যা, কারণ √2 করলে এমন আমার পূর্ণ সংখ্যার আসবে না। তাহলে এইটা কেমনে আসবে, যে এইটা মূলদ সংখ্যা কেমনে হয়? কারণ আমার 8কে যদি আমি ভাঙাই 2 গুণন 2, অর্থাৎ 2 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ এইটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3। আর রুটের মধ্যে এই 3 যা আছে এটাকে ঘনমূল, এটাকে যদি আমি এইভাবে করি তাহলে এই 3 কেটে গেল, বাঁচলো আমার কি? পূর্ণ সংখ্যা 2। সুতরাং আমি এটা থেকে সিদ্ধান্ত নিতে পারি আমার এইটা হলো মূলদ সংখ্যা। আর বাদ বাকি যেটাই আপনি করেন 7কে আপনি কখনোই ভাঙাতে পারবেন না, যেটা পূর্ণ সংখ্যা কনভার্ট হবে। এটাতে আমাদের কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষাতে এসেছিল। এবার আসা যাক 3 নম্বরে, যদি পি একটি মৌলিক সংখ্যা হয় তবে রুট পি কি? অর্থাৎ যে কোনো মৌলিক সংখ্যা যদি হয়, যেমন 2, 3, √3, √5, √7, মৌলিক সংখ্যার উপর যদি আপনি রুট করেন সেই সংখ্যাটা কিন্তু হবে হলো অমূলদ সংখ্যা, এতে কোনো ভুল নাই। এই ধরনের প্রশ্নগুলো যদি আপনার বেসিক জানা থাকে তাহলে আপনি এগুলো পেরে যাবেন আশা করি। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক টাইপ 2-তে। টাইপ 2-তে আমাদের আছে মৌলিক সংখ্যা এবং সমমৌলিক সংখ্যা সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো। এই গাণিতিক সমস্যাগুলো আপনি সহজেই মুখস্থ দিয়েও করতে পারবেন, আবার বিভাজ্য পদ্ধতিতে নির্ণয় করতে পারবেন। তাহলে আমরা দেখা যাক গাণিতিক সমস্যাগুলো। নিচের কোনটি মৌলিক সংখ্যা? তাহলে মৌলিক সংখ্যাগুলো বের করতে গেলে আপনাকে এই 2, 3, 5, 7 এই রকমের সংখ্যাগুলো দ্বারা, এই সংখ্যাগুলো আপনাকে বিভাজ্য কিনা সেটা আপনার বের করতে হবে। 87কে আপনি যদি যোগ করেন 8-এর সাথে 15, তার মানে এটা 3 দিয়ে বিভাজ্য হয়ে যাবে। 91, 7, 13, 91, তাহলে 91 বাদ গেল, এটাও আমার বাদ গেল, তার মানে এটা মৌলিক সংখ্যা না, কিন্তু 47 আমার মৌলিক সংখ্যা, কিন্তু এটা ছিল 39 BCS-এ কিন্তু এই প্রশ্নটা, সহজ প্রশ্নটা এসেছিল। এইবার আসা যাক কোনটি মৌলিক সংখ্যা নয়। এখন কোনটি মৌলিক সংখ্যা নয় আমরা জানি যে জোড় সংখ্যা হলে সেটা তো মৌলিক সংখ্যা হবেই না। 2 আমার বাদ, এটা দিয়ে আমার ভাগ করার দরকার নাই। 3 এবং 5 দিয়ে সেটা বিভাজ্য কিনা সেটা আমরা কেমনে বের করব, যে 3 এবং 9 দ্বারা বিভাজ্য কিনা সেই সংখ্যাটা হলো যোগ করব, এই অঙ্কগুলো যোগ করব। 6 3 9, 9 2 11, তাহলে এইখানে আসতেছে 11, যা 3 দিয়েও বিভাজ্য নয়, 9 দিয়েও আমার বিভাজ্য নয়, তাহলে এটা 3 9 দ্বারা আমার বিভাজ্য হবে না। তাহলে এখন আমরা যাই 3 9 আমার গেল, 5 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যার শেষে
শূন্য থাকতে হবে এবং 5 থাকতে হবে, তার মানে 5 দ্বারাও এটা বিভাজ্য হবে না। এখন 7 দ্বারাও বিভাজ্য কিনা সেটা আমাকে দেখতে হলে এগুলোকে আমাকে প্রতিটা ভাগ করতে হবে 7 দিয়ে। তাহলে এখানে যদি আমরা 26কে ভাগ করি, এটাকে ভাগ করলে দেখা যাবে যে আমার কোনোটাতে মিলবে না, 7 দিয়ে মিলবে না। এখন তারপরে মৌলিক সংখ্যা আছে 11। 11 দিয়ে কোনোটা করার বুদ্ধিটা হইল যে আপনি এককের ঘর থেকে দশকের ঘরটা বাদ দিবেন, তার সাথে প্রথম ঘরের অঙ্কটা যোগ দেবেন। যেমন 3-এর থেকে যদি আমি এই 3 থেকে এই 6 বাদ দেই তাহলে আমার আসে -3, তার সাথে যদি +2 যোগ দেই তাহলে আমার 0 আসে না, তাহলে এটাও আমার 11 দ্বারা বিভাজ্য হবে না। এটার ক্ষেত্রেও তাই, 3 থেকে 3 বাদ দিলে 0, 0-র সাথে আমি যদি 2 যোগ করি তাহলে এটাও আমার 0 আসতেছে না, সুতরাং এটাও 11 দ্বারা বিভাজ্য না। এখন এইটা যদি করি, 3 থেকে যদি আপনি 5 বাদ দেন, এই 3 থেকে আমি 5 বাদ দিলে বাসে -2, তার সাথে এককের ঘরে 2 যোগ করেন, তার মানে 0। তাহলে এইরকম করে এককের ঘর থেকে দশকের ঘর বিয়োগ, তার সাথে যোগ শতকের ঘর যদি আপনি করেন এবং সেটা যদি 0 হয়ে যায়, তার মানে সেটা 11 দ্বারা বিভাজ্য। আর যদি 11 দ্বারা কোনো সংখ্যা বিভাজ্য হয় তাহলে সেটা আমার মৌলিক সংখ্যা হবে না, তার মানে এই সংখ্যাটা মৌলিক সংখ্যা নয়। এইবার 31 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এখন 31 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি সেটা আপনার মুখস্থ জানতে হবে। তাহলে মুখস্থ থাকলে তবেই আপনি বুঝতে পারবেন যে 31 থেকে 50 পর্যন্ত আসলে কতগুলো মৌলিক সংখ্যা আছে। তাহলে আমরা যদি জানি 31 একটি মৌলিক সংখ্যা, 37 একটি মৌলিক সংখ্যা, 41 মৌলিক সংখ্যা, 43 মৌলিক সংখ্যা, 47 মৌলিক সংখ্যা, তাহলে আমরা 50 পর্যন্ত বলছে, তারপরে আমার আর কোনো মৌলিক সংখ্যা নেই 50-এর পর। তাহলে আমার আছে কয়টা? 3টা, আর এই 3টা, এই 2টা, 5টা। তাহলে 31 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা হলো 5টা। নিচের কোন ক্রমজোড়টি সহমৌলিক? সহমৌলিকের সংজ্ঞা অনুসারে আমরা পড়ছি যে যদি 2 বা ততোধিক সংখ্যার এক ব্যতীত কোনো সাধারণ গুণনীয়ক না থাকে তাহলে সেটাই হবে হলো ওই জোড়টা হবে সহমৌলিক। 4কে 2 দ্বারাও ভাগ করা যাচ্ছে, 6কেও 2 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এর সাধারণ উৎপাদক বা গুণনীয়ক 1 ছাড়াও আমার 2 আছে, সুতরাং এইটা আমার হবে না। 6, 9, 6কে 3 দ্বারাও ভাগ করা যাচ্ছে, 9কেও 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে এক ব্যতীত 3 দ্বারাও এদের নিঃশেষে বিভাজ্য হয়, সুতরাং এটাও সহমৌলিক নয়। 9 এবং 12, একে 3 দ্বারাও ভাগ করা যাচ্ছে, আবার একেও 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, সুতরাং হ্যাঁ 2টাকে 3 দ্বারা ভাগ করা যাচ্ছে, সুতরাং এটাও সহমৌলিক নয়। 12কে আমি শুধুমাত্র 1 দ্বারাই ভাগ করতে পারবো, 17ও আমি 1 দ্বারাই ভাগ করতে পারবো, সুতরাং এটাই হলো আমার সহমৌলিক সংখ্যা। ডিয়ার লার্নার্স, এবার আসবো আমরা টাইপ 3-তে। টাইপ 3-তে আছে ভাজক সংখ্যা সম্পর্কিত, অর্থাৎ কোনো একটা সংখ্যার ভাজক সংখ্যা আমরা কেমনে বের করব। তাহলে যে সংখ্যার আমাকে ভাজক বের করতে হবে তার আমরা উৎপাদক বের করব। তাহলে 2 দিয়ে যদি 72, 36 দুগুণে 72, আমরা যদি 2 দিয়ে করি 18 দুগুণে 36, 2 দিয়ে করলে 9 দুগুণে 18, 3 তিরিখে 9, তাহলে তার উৎপাদকগুলো অ্যাকচুয়ালি কি 2 গুণন 2 গুণন 2 গুণন 3 গুণন 3, অর্থাৎ এই যে সংখ্যাগুলো দ্বারা এই সংখ্যাগুলো নিঃশেষে বিভাজ্য হয়েছে সেই সংখ্যাগুলো আমরা এইভাবে লিখলাম উৎপাদক আকারে। তাহলে 2 আছে কয়টা? 2 আছে 3টা, তাহলে এই ঘাত 3, 3 আছে কয়টা? এর ঘাত 2। এখন এই ঘাতগুলোর সাথে 1 যোগ করব, 3 যোগ 1 গুণন 2 যোগ 1, তাহলে 3 আর 1 4, তাহলে 4 গুণন 3, 3 4-এ 12টি, তাহলে এর আমার মোট ভাজক সংখ্যা দাঁড়াবে কত? 12টি। এইবার আসা যাক আপনাদের বেলা। আপনারা কমেন্ট সেকশনে আপনারা বলে দিবেন যে 540 সংখ্যাটির ভাজক সংখ্যা কত। আশা করি আপনারা পারবেন। এখন এটা আপনাদের জন্য হোমওয়ার্কসের মতন মনে করতে পারেন। 540 এবং 1008 এই দুটো সংখ্যা ভাজক সংখ্যা নির্ণয় করবেন। যদি এরকম ব্যবধির মধ্যে দেওয়া থাকে যে 12 এবং 96-এর মধ্যে এই দুটি সংখ্যা সহ কয়টি সংখ্যা 4 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, তাহলে আপনারা দুইভাবে চিন্তা করতে পারেন। একটা হলো যে 96কে 4 দ্বারা ভাগ করবেন, তাহলে কতটি বিভাজ্য সংখ্যা সেটা পেরে যাবে। সেখান থেকে তার সামনে দেখেন 12 আগ পর্যন্ত আছে কয়টা? 2টা, একটা 4 একটা 8, সেই 2টা বাদ দিলে আপনি বেরিয়ে যাবে। নতুবা আপনি এইভাবে করতে পারেন যে 96 বিয়োগ 12 ডিভাইডেড বাই 4 যোগ 1, আপনি এইভাবে ক্যালকুলেশন করে অনায়াসে এখানে ভাজক সংখ্যা কত বের করতে পারবেন এবং কমেন্ট সেকশনে ইনশাআল্লাহ কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক টাইপ 4-এ।
টাইপ 4-এ গাণিতিক সংখ্যাগুলো এরকম আছে যে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল 560 হলে শেষ 5টির যোগফল কত? আপনাদেরকে জানতে হবে যে ক্রমিক সংখ্যাগুলো আসলে কেমনে আসে। প্রথম ক্রমিক সংখ্যা যদি আমার এক্স হয়, তারপরের ক্রমিক সংখ্যাটা কত হবে? এক্স প্লাস 1, তারপরেরটা কত হবে? এক্স প্লাস 2, তারপরেরটা কত হবে? এক্স প্লাস 3, তারপরেরটা কত হবে? এক্স প্লাস 4। তাহলে কয়টা সংখ্যা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা। এখন বলছে যে পরপর 10টি সংখ্যার প্রথম 5টির যোগফল। তাহলে এই 5টা যদি আমি যোগ করি তাহলে এখানে এক্স আছে কয়টা? 1 2 3 4 5, 5টা এক্স যোগ এখন এইটার যোগ 1 2 আর কি 3 3 3 6 6 4 10, অর্থাৎ 5x প্লাস 10 প্রথম 5টির যোগফল সমান সমান হলো 560। তাহলে আমি যদি এটা লিখি 560, তাহলে 5x সমান সমান দাঁড়াচ্ছে হলো 550। এই 10 এই পাশে এসে চলে গেল, অতএব x ইকুয়াল টু 110। কত দাঁড়ালো? 110। এখন বলছে কি আমার শেষ 5টির যোগফল কত? শেষ 5টির যোগফল মানে কি? শেষ 5টির যোগফল মানে এক্স প্লাস 5, এক্স প্লাস 6, এক্স প্লাস 7, এক্স প্লাস 8, এক্স প্লাস 9। তাহলে টোটাল আমার আসতেছে কত? আবার 5টা 5 আসতেছে, তার মানে 5x। আর এখন এইগুলো সংখ্যার আমি যোগ দেব। 5-এর 6-এ 11, 11-এর সাথে 18, 18 8-এ 26, 26 আর 9-এ 35। তাহলে 5x যোগ 35। এখন আপনি এই জায়গাতে এক্সের মান 110 আপনি পুট করে 110 পুট করে তার সাথে 35 আপনি যোগ দেবেন। যোগ দিলেই আমার যে রেজাল্টটা হবে সেটা হবে আমার পরের 5টি যোগফল। আশা করি আপনারা এইভাবে পরের যে গাণিতিক সমস্যাগুলো এগুলো আপনার সমাধান করবেন। দেখেন পরপর 6টি পূর্ণসংখ্যার প্রথম 3টির যোগফল 27 হলে শেষ 3টির যোগফল কত? তাহলে পরপর পূর্ণসংখ্যার প্রথম 3টির যোগফল তার মানে কি এক্স যোগ এক্স প্লাস 1 যোগ এক্স প্লাস 2 সমান সমান 3টির যোগফল 27। তাহলে এখানে লিখলাম 27। আর শেষ 3টের যোগফল মানে কি এক্স প্লাস 2 পর্যন্ত আসছেন, এখন আসবেন হলো এক্স প্লাস 3 যোগ এক্স প্লাস 4 যোগ এক্স প্লাস 5। এইটা যোগ করলে আসলে কত আসে? 3x আছে, 3 আর 4, 4 3 7, 7 5 12, তার মানে 3x প্লাস 12। এখান থেকে আপনি এক্সের মান বের করবেন, বের করে এক্সের মান এখানে বসিয়ে দেবেন। আশা করি আপনাদের গাণিতিক সমস্যার সমাধানটি হয়ে যাবে। অনুরূপভাবে দেখেন একটি গাণিতিক সমস্যা আছে, 10টি সংখ্যার যোগফল 462, প্রথম 4টি সংখ্যার গড় 52 এবং শেষ 5টি সংখ্যার গড় 38 হলে পঞ্চম সংখ্যাটি কত? তাহলে আমি যদি এরকম 10টা সংখ্যা নেই 4 5 6 7 8 9 10, তাহলে আমার পঞ্চম সংখ্যাটা কোনটা আসতেছে? 1 2 3 4 5, এটা 5 নাম্বার সংখ্যাটা। এই সংখ্যাটা আমার পঞ্চম সংখ্যাটি কত সেটা বের করতে বলছে। তাহলে প্রথম 4টা সংখ্যার যে গড় দেওয়া আছে, প্রথম 4টি সংখ্যার গড়, 4টি সংখ্যার গড় দেওয়া আছে কত? 52। তাহলে আমি এই 52কে আমি 4 দ্বারা গুণ করলে 4 দুগুণে 8, 5 দুগুণে 10, তার মানে 108। শেষের 5টি সংখ্যার গড় 38, তাহলে 38 গুণন 5। এখন 5 7 40 শূন্য, হাতে আমার 4, 3 5 15, 15 আর 4 19, 190। এখন এই 190 এইটা আর এইটা যদি আমি যোগ দিয়ে এই 462 থেকে যদি আমি এই প্রথম 4টি সংখ্যা সমষ্টি আর শেষ 5টি সংখ্যার সমষ্টি যোগ করে যদি বাদ দেই তাহলে আমি এই মাঝখানের সমস্যাটি পেয়ে যাব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং এটা বুঝে ক্যালকুলেশন করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক টাইপ 5-এ। টাইপ 5-এ আছে 3টি ক্রমিক সংখ্যার গুণফল 60 হলে তাদের যোগফল কত? এটা যদি আমরা লিগ্যাল প্রসিডিওর অনুযায়ী করতে যাই, অর্থাৎ আমরা যদি এক্স ওয়াই ধরে এক্স প্লাস 1 এরকম যদি ধরে নিয়ে করতে চাই তাহলে আমাদের অনেক বেশি হ্যাজেল পোহাতে হবে। সুতরাং আমরা একটু টেকনিক্যালি এই অঙ্কটা করবো। যেহেতু 3টি সংখ্যার গুণফল 60 বলছে, তাহলে আমরা ক্রমিক সংখ্যাগুলো যদি একভাবে লিখে নেই, যেমন 1 2 3 4 5 6 এই পর্যন্ত লিখলাম। তাদের এখন 3টা ক্রমিক সংখ্যার গুণফল 60 হতে হবে। তাহলে আমরা এখন দেখি 1 2 3 এটা গুণ করলে আমার 2 1 2 3 দুগুণে 6 এটা আসে, তাহলে নেওয়া যাবে না। 2 3 দুগুণে 6, 4 6 24 এটাও আমরা নিতে পারি না। 3 4
আর 5 যদি নেই, 3 4 12, 5 12 60, তাহলে আমরা বুঝতেছি যে 3 গুণন 4 গুণন 5 এটা যদি আমরা নেই 3 4 12, 5 12 60, তাহলে এই তিনটা সংখ্যার গুণফল আসতেছে 60। তাদের যোগফল কত? তাহলে আমার এই তিনটা সংখ্যার এখন যোগ করেন, 4 3 7, 7 5 12, তার মানে সংখ্যাটা আসতেছে এরকম। এবার তিনটি ধারাবাহিক সংখ্যার গুণফল 120 হলে এদের যোগফল কত? তাহলে তিনটি ধারাবাহিক সংখ্যা যদি আমরা কল্পনা করি, এইখানে আমরা যেভাবে লিখেছি আমরা ঠিক এইভাবেও আমরা লিখতে পারি। তার মানে 1 2 3 এটা হতে পারে, 2 3 4 এটা হতে পারে, 3 4 5 এটা হতে পারে, কিংবা 4 5 6 এটাও আমার হতে পারে। তাহলে আমরা সম্ভাব্য সবগুলো যাচাই করে দেখবো। এটা থেকে 3 2 6 আসে, এটা থেকে 3 2 24 আসে, 3 4 12, 5 12 60 আসে, 4 5 20, 6 20 120। তাহলে আমরা দেখলাম এইটাতেই আমার আসছে। এখন কি বলছে, এই যে এদের যোগফল কত? তাহলে 5 4 9, 9 6 15। এইবার আসা যাক, তিনটি ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত? তাহলে তিনটি ক্রমিক বিজোড়, তাহলে বিজোড় সংখ্যাগুলো আমরা লিখি 1 3 5 7 9। এখন বলছে তিনটি ক্রমিক বিজোড়, অর্থাৎ পরপর আসতেছে বিজোড় সংখ্যা, যোগফল 15। তাহলে 3 আর 5 যদি যোগ করি, 5 আর 3 8, 8 আর 7 15, তাহলে তাদের যোগফল 15 হচ্ছে। তাহলে তাদের গুণফল কত হবে? তাহলে আমরা এটা 3 গুণন 5 গুণন 7, 3 5 15 গুণন 7 7 15 105, 5 7 35, 5 হাতে আমার 3, 7 একে 7, 7 3 10, তার মানে 7 15 105। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক টাইপ 6-এ। টাইপ 6-এর সংখ্যা সম্পর্কিত যে গাণিতিক যে ধরনের সমস্যা আছে সেটা হলো এরকম: একটি সংখ্যা 31 থেকে যত বেশি, 55 থেকে তত কম। এই যত কম যত বেশি এই ধরনের অঙ্ক ধরে আমরা করতে পারবো, আবার শর্ট টেকনিকও করতে পারবো। প্রথমে ধরে নিলাম সংখ্যাটা আমার এক্স, তাহলে সংখ্যাটা যদি এক্স হয় 31 থেকে যত বেশি, তার মানে এই এক্স সংখ্যাটা 31 থেকে কতটুকু বেশি সেটা আগে নির্ণয় করি। তাহলে এক্স যেহেতু বড়, এক্স থেকে আমি 31 বাদ দিলেই সে কতটুকু বড় সেটা আমার বেরিয়ে যাবে। এবার আসি 55 থেকে তত কম, তার মানে 55টাই বড় এবং কতটুকু কম, 55 থেকে কতটুকু কম, তার মানে 55 বিয়োগ এক্স। এখন যদি আমি এটাকে সলিউশন করি তাহলে আমি এটা সহজেই নির্ণয় করতে পারবো। আর শর্টকাট কি, এই যত বেশি যত কম এই ধরনের সংখ্যা যদি থাকে তাহলে যত কম বা যত বেশি দুইটা দেব যোগ, দুইটা যোগ দিয়ে 2 দিয়ে ভাগ দেব, আমার বেরিয়ে যাবে 5 একে রেখে 6, 5 আর 3 8 ভাগ 2, তার মানে আমার আসতেছে কত? 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তার মানে আসতেছে হলো 43 অ্যান্সার। আশা করি আপনারা দ্বিতীয় গাণিতিক সমস্যাটি সমাধান করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। একটি সংখ্যা 100 থেকে যত বড়, 320 থেকে তত ছোট, সংখ্যাটি কত? আপনারা ক্যালকুলেশন করে আপনারা লিখে দিবেন যে ছোট বড় অঙ্ক কোশ্চেন নাম্বার 2 অ্যান্সার হতো। ইনশাল্লাহ আমি বুঝে যাব যে আপনারা সলিউশন করতে পারছেন। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক টাইপ 7-এ। টাইপ 7-এর যে গাণিতিক সমস্যাটা আছে সেই গাণিতিক সমস্যাতে দেখা যাচ্ছে যে দুটি সংখ্যার সমষ্টি আমাকে দেওয়া আছে 70, অর্থাৎ এমন দুটি সংখ্যা আমার আছে, একটা বড় একটা ছোট, তাদের সমষ্টি হলো 70 এবং অন্তরফল হলো 10 হলে সংখ্যাটি কত? আমরা এটা দুইভাবে সলিউশন করব, একটা হলো অপশন থেকে সমাধান করব, আর একটা আমরা গাণিতিকভাবে ধরে নিব। একটা বড় সংখ্যা ধরে নিলাম এক্স, তাহলে আরেকটা যদি ওয়াই ধরি, এক্স প্লাস ওয়াই দুইটা মিলা যদি হয় সমষ্টি তাহলে 70, আর যদি অন্তরফল হয় তার মানে বড় সংখ্যা থেকে যদি ছোট সংখ্যাটা বাদ দিই তাহলে হয় কত? অন্তরফল, সেটা হয়তো কত? 10। এখন আপনি এটা দুটো যোগ করেন, তাহলে এক্স এক্স 2x আর এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি শেষ, আর এইখানে 70 আর 10 যোগ করলে 80, অতএব এক্স সমান সমান আপনার আসতেছে 40। তার মানে বড় সংখ্যাটা 40, আর যেহেতু বড় সংখ্যাটা বের করতে বলছে তাহলে বড় সংখ্যাটা আমার বেরিয়ে গেছে। এখান থেকে কিন্তু আমাদের ছোট সংখ্যা ওয়াই এর মানও কিন্তু বের করা পসিবল। এখন আসি যে এই সংখ্যাগুলো আমরা কেমনে বের করতে পারি। তাহলে দেখেন, যেগুলো আমরা অপশন বুঝে, দুটি সংখ্যার অন্তরফল কত? 10। তার মানে আমি যদি বড় সংখ্যাটা, এখানে বড় সংখ্যাটি কত, যে বড় সংখ্যাটা যদি 35 হয় তাহলে এই অন্তরফল 10, তার মানে এর সাথে 10 ছোট, সেই সংখ্যাটা কি হবে? এই সাথে সংখ্যাটা হবে 25। এখন এই 25 আর এই দুটো যোগ করলে কি 70 হয়? 5 5 10 0, 3 2 5 রেখে 6 60 হয়, হয় না। তাহলে 40 থেকে আপনি 10 বাদ দেন, 10 বাদ দিলে অ্যাকচুয়ালি কত সংখ্যাটা হয়? 30।
30 আর 40 যোগ করেন তাহলে কত হয় 70, তার মানে এটার সাথে মিলে গেল। আপনি এটা দেখেন 45 যদি বড় সংখ্যাটা হয় এর অন্তর্ফল তার মানে এর সাথে 10 কম, তাহলে জিনিসটা আসে কত 35। 5 5 10 শূন্য, 4 3 7 রেখে 8, তার মানে এটাও হবে না। এর অনুরূপভাবে এইভাবে যদি আপনার অপশন থেকে বিবেচনা করেন তাও কিন্তু পসিবল। এইবার দেখেন দুটি সংখ্যার যোগফল 130 এবং বিয়োগফল 10 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে আপনি কিন্তু আবার এক্স প্লাস ওয়াই দিয়েও করতে পারেন, নতুবা আপনি অপশনও বিচার বিবেচনা করতে পারেন। বিয়োগফল 10 মানে কি? বড় সংখ্যা থেকে 10 বিয়োগফল মানে ওই বড় সংখ্যা থেকে যদি আপনি ছোট সংখ্যাটা বাদ দেন, 10 বাদ দেন, তবে আপনি ছোট সংখ্যা পাবেন। অর্থাৎ বড় সংখ্যা থেকে যদি আপনি 10 বাদ দেন তবেই কি আপনি ছোট সংখ্যাটা পাবেন। আর অনুরূপভাবে আমি যদি বলি যে বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা ইকুয়াল টু অন্তরফল, তার মানে এখানে বড় সংখ্যা দেওয়া আছে, এর থেকে আপনি 10 বাদ দেন, 60 থেকে 10 বাদ দিলে কত থাকে 50। এখন দুইটা যোগ করেন দেখেন তো 130 মিলে কিনা। এখান থেকে আপনি 10 বাদ দেন, 10 বাদ দিলে কত থাকে 60। এখন এই দুইটা যোগ দেন দেখেন 0 0 0 7 6 13 মিলে গেছে, তার মানে এটা হবে 70। তাহলে অনুরূপভাবে এই 3 নাম্বারটা দেখেন খুবই সহজ। দুটি সংখ্যার বিয়োগফল 45 এবং একটি অপরটির 4 গুণ। শর্ত আমার দুইটা, একটা হলো দুটি সংখ্যার বিয়োগ আমার 45 হতে হবে এবং একটি অপরটির কয় গুণ হতে হবে 4 গুণ হতে হবে। তাহলে আমরা সেকেন্ড অপশন থেকেও যদি দেই দেখেন 7 10 কি 4 গুণ হয় না, তাহলে এটা আমার হবে না। 4 13 52 এই শর্তটা ফিল আপ করে এখন এই দুইটা বিয়োগ করেন, বিয়োগ করলে দেখেন তো এটা 45 মিলে কিনা। 3 আছে কত হলো 12 পাবো, 9 হলে হাতে মারে 1 1 2 2 আছে 5 পাবো, 3 হলে তার মানে 39 হয়, এটা হয় না। এইটা দেখেন 15 আর 60, 4 15 60, তার মানে একে অপরের 4 গুণ। এখন 60 থেকে 15 বাদ দেন, 5 আছে 10 পাবো, 5 হলে হাতে মারে 1 1 1 2 2 আছে 4 পাবো, 2 আছে 6 পাবো, 4 হলে তার মানে 45। এই অপশনটা শর্তটা ফিল আপ করছে, সুতরাং উত্তরটা হবে গ। ডিয়ার লার্নার্স, এবার আসা যাক টাইপ 8-এ। টাইপ 8-এ আছে দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর 45 হলে সংখ্যা দুটি কী কী? আমাদের এটা মনে রাখতে হবে যে দুটি সংখ্যার বর্গের অন্তর সমান সমান সংখ্যা দুটির যোগফল। তাহলে বর্গের অন্তর মানেই সংখ্যা দুটির যোগফলের সমান হবে। তাহলে কোন দুটি সংখ্যার যোগফল আমার এই অন্তরের সমান হবে সেইটাই অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে চাওয়া হয়েছে। তাহলে 21 আর 22 যদি আমি যোগ করি সেটা কিন্তু 45 হচ্ছে না। এখন এই 3 এই 2 যোগ করলে 5, 2 2 4, তার মানে সংখ্যাটা আমার 22 এবং 43। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর যদি কখনো এরকম মনে না থাকে তাহলে আমরা কি করব? তাহলে আমরা মনে রাখবো যে একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা এক্স প্লাস ওয়ান, আপনি কি করবেন? এক্স প্লাস ওয়ান বড়, তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার থেকে আপনি এক্স স্কোয়ার বাদ দিবেন, বাদ দিয়ে সেই সব বর্গের অন্তর সমান সমান 45। এইভাবে লিখে আপনি ক্যালকুলেশন করে এক্স এবং এক্স প্লাস ওয়ানের মান বের করলে সংখ্যাগুলো পেয়ে যাবেন। তাহলে আমরা সহজভাবে করার জন্য আমরা এটাকে মনে রাখলাম যে দুটি সংখ্যার বর্গের অন্তর হবে ওই দুটি সংখ্যার যোগফল, যে দুটি সংখ্যা দেওয়া থাকবে সেই দুটো সংখ্যার যোগফলের সমান। তাহলে 197 কোন দুটা যোগফলের সমান হবে আমরা এইবার দেখি। 8 সাথে 15, এখানে 7 এক ঘর মিলল না, তার মানে এটা হবে না। 8 আর 9 17, 7 হাতে আমার 1, 9 9 18, 1 19, তার মানে এইটা আমার মিলে গেছে। এখন আপনাদের পালা 3 নাম্বারটা। দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 199 হলে বড় সংখ্যাটি কত? এখন এরকম যদি বড় সংখ্যাটি যদি আমার বর্গের অন্তর দেওয়া আছে 199, তাহলে বড় সংখ্যাটি কত এটা আমাদের বের করতে হলে এই 199 সাথে যোগ করবেন 1, তাকে ভাগ দেবেন 2 দিয়ে। আশা করি এই বড় সংখ্যা ছোট সংখ্যা যদি বের করতে বলে তখন আপনি কি করতেন? ছোট সংখ্যা বের করতে বললে 199 থেকে 1 বিয়োগ দিয়ে 2 দ্বারা ভাগ করতেন, ব্যাস। বড় সংখ্যা বের করতে বললে বর্গের অন্তরের সাথে 1 যোগ করে ভাগ 2, আর ছোট সংখ্যা বের করতে বললে বর্গের অন্তর থেকে 1 বিয়োগ ভাগ 2 করলে আপনি ছোট সংখ্যাটি পেয়ে যাবেন।